সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশে দ্রুত, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত, জানালেন বিক্রম মিশ্রি। রোগ প্রতিরোধ ব্যবস্থায় অবদানের জন্য চিকিৎসায় নোবেল পেয়েছেন 3 বিজ্ঞানী। বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষ, অপেক্ষা ফলাফলের। ভোট দেননি তামিম ইকবাল। বাংলাদেশে দ্রুত একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। জনগণের ভোটে নির্বাচিত সেই সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে দিল্লির। কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি বলে উল্লেখ করে এ নিয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি। ভারত সফরে রয়েছেন বাংলাদেশের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন ডিক্যাবের সদস্যরা। দিল্লির সাউথ ব্লকে সোমবার সকালে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে মতবিনিময় করেন তারা। 2400 pending cases of nationality verification. বাংলাদেশে 2024-এর গণঅভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। এমন বাস্তবতায় দুই দেশের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ব্রিফ করেন ভারতের পররাষ্ট্র সচিব, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভারতে আশ্রয় ও বাংলাদেশে বিচার, নির্বাচন ও সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। দেশটির প্রত্যাশা বাংলাদেশে দ্রুত নির্বাচন, যা হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। একই সঙ্গে বিক্রম মিশ্রি খোলাসা করেন কিভাবে জনগণ ও দেশের বর্তমান সরকার ভোট অংশগ্রহণমূলক করতে পারে সে বিষয়ে। বাংলাদেশের নির্বাচন জনগণের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হোক, এটাই আমরা চাই। নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করব আমরা। মনে রাখা উচিত, সম্পর্ক ঠিক রাখতে উভয় পক্ষেরই প্রতিহিংসামূলক বক্তব্য এড়িয়ে চলতে হবে। মিশ্রি জানান, শেখ হাসিনার ফিরিয়ে দেওয়ার বিষয়টি আইনি ও বিচারিক। This is a judicial and legal process. It requires শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। এটি আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না। examining this issue and we look forward to working together with the Bangladesh authorities. পুশিন সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য এবং ভিসার বিষয়েও কথা বলেছেন এই কূটনীতিক। For some reason the regular channels are not working as well as they should. দুই দেশই এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করছে। আগামীতে অংশীজন হিসেবে এসব বিষয়ে জোর পদক্ষেপ দেখা যাবে। 2400 pending cases of nationality verification. তিনি জানান, আগামীতে সম্পর্ক এগিয়ে নেবার ক্ষেত্রে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ মাথায় রাখবে বলেও প্রত্যাশা করে ভারত। সামনের দিনে ভারত এবং বাংলাদেশ দুই দেশই মানুষে মানুষের সম্পর্ক উন্নয়নে কাজ করবে। তবে বড় অংশীজন হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকতে চায়। তবে আগামী দিনে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করবার বেশি আগ্রহ ভারতের। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, নয়াদিল্লি, ভারত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড দেশের জনগণ উল্লেখ করে তিনি বলেন, ওই অভ্যুত্থানে বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিভিন্নভাবে অবদান রেখেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তারেক রহমান। সাধারণত কোনো রাজনৈতিক আন্দোলনে দীর্ঘ 2 দশক পর কোনো গণমাধ্যমের মুখোমুখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যে অবস্থানরত এই রাজনীতিক ভার্চুয়ালি যোগ দেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সঙ্গে। কি অবস্থা করেছিল স্বৈরাচার, এ সময় নিজের কথা বলার অধিকারের ওপর সাবেক হাসিনা সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করেন তারেক রহমান। কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম, হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর, গণমাধ্যম সেটি ছাপাতে পারত না। গত বছর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল ও বিএনপির নেতাকর্মীদের অবদানের বিষয়টিও তুলে ধরেন তিনি। জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। এই যে 5ই আগস্ট যেই আন্দোলন, জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত, এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এই আন্দোলনের মাস্টার মাইন্ড
কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ। ১/১১ জরুরি সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবারে লন্ডনে যান। এরপর থেকে লন্ডনে আছেন তারেক রহমান। বিবিসি বাংলার প্রশ্ন ছিল, তিনি দেশে ফিরছেন কবে? ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আগামী নির্বাচনে বিএনপি এককভাবে নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে, সেই প্রশ্ন করা হয় দলটির শীর্ষ এই নেতার কাছে। এককভাবে বিএনপি নির্বাচন করবে, মানে দলগতভাবে, নাকি জোটবদ্ধভাবে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচন করবে? খুব ট্রিকি কোয়েশ্চেন একটু। দেখুন, আমরা প্রায় ৬৪টি রাজনৈতিক দল বিগত স্বৈরাচারের সময় যার যার অবস্থান থেকে রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে। যে দলগুলোকে আমরা পেয়েছি আমাদের সাথে রাজপথের আন্দোলনে, আমরা চাই সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে, সকলের মতামতকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে উত্তর দেন তার বড় সন্তান। যে ওনার শারীরিক ফিজিক্যাল এবিলিটির উপরে বিষয়টি কিছুটা হলেও নির্ভর করছে। মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের ভূমিকা ইস্যুতেও প্রশ্ন ছিল বিবিসি বাংলার। ২০২৪ সালে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে, দেশ স্বাধীনের পরে যখন তারা সরকার গঠন করেছিল, ক্ষমতায় ছিল, তখনও যে সকল লুটতারাজ তারা করেছে, খুন গুম তারা করেছে, বিগত ১৭ বছর খুন গুম তারা যা করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তো আর আমি দিতে পারবো না। সাক্ষাৎকারটির প্রথম পর্ব সোমবার সকালে বিবিসি বাংলার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয়। জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অনেক ধন্যবাদ বিবিসি। জুলাই মানবতা বিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেয়। এদিন আদেশের শুরুতেই ট্রাইব্যুনাল জানায়, এই মামলায় অভিযোগ আমলে নেওয়ার মতো যথেষ্ট উপাদান পাওয়া গেছে। পরে অভিযোগ আমলে নিয়ে পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সে সঙ্গে ১৪ অক্টোবর পলাতকদের বিরুদ্ধে পরোয়ানা ফেরত বিষয়ে প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশনা দেওয়া হয়েছে। আলোচিত এই মামলার ৪ আসামির সবাই পলাতক। এজন্য অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল প্রসিকিউশন। আমাদের তদন্ত সংস্থা যে তদন্ত রিপোর্ট এখানে দাখিল করেছেন, সেখানে তারা সুস্পষ্টভাবে তথ্য প্রমাণাদি উপস্থাপন করেছেন। মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ার কারণে তাদের কোর কমিটির সদস্য হিসাবে আওয়ামী লীগের প্রত্যেকটি ডিসিশন মেকিংয়ে তার ভূমিকা রয়েছে। কুষ্টিয়াতে মিটিং করে, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশাসনের সাথে মিটিং করে কুষ্টিয়ায় জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে ৬ জন ব্যক্তিকে, আন্দোলনকারীকে হত্যা করার ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে এনসিপি, এর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় জেলা কমিটির সমন্বয় সভায় তিনি বলেন, শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী নির্বাচনের দিকে যেতে হবে, এটা অভ্যুত্থানের একটি অপরিহার্য দাবি। তিনি আরও জানান, নভেম্বরের মধ্যে কেন্দ্র থেকে প্রতিটি ওয়ার্ডে এনসিপির শক্তিশালী কমিটি থাকবে। যেই নির্বাচন একটা মার্কা দেওয়ার মতো মেরুদণ্ড দেখাতে পারে না, যেই নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কাছে একটা দেশের জাতীয় নির্বাচন, তা আবার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিভাবে আস্থা রাখবো, এই প্রশ্ন আমরা তাদের কাছে রাখলাম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি কিছু এলাকায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। নদীর পানি দ্রুত বাড়তে থাকায় এই তীরবর্তী এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন।
রোববার রাত 10টার দিকে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় 52.45 সেন্টিমিটার, যা বিপদসীমার 30 সেন্টিমিটার ওপর। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারেজের 44টি জলকপাটি খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কর্মকর্তারা জানান, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে আসছে, ফলে তিস্তার পানি হু হু করে বাড়ছে। কুড়িগ্রামেও বাড়তে শুরু করেছে তিস্তা ও দুধকুমার নদীর পানি। এর মধ্যে বেশ কিছু নিম্নাঞ্চলের সড়ক, বসতবাড়ি ও ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। 2025 সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ম্যারি ব্রাঙ্কো ও ফ্রেড ব্রান্সডেল এবং জাপানের শিমন সাকাগুচি। সোমবার সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট পুরস্কার ঘোষণা করেন। নোবেল কমিটি জানায়, পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ তাদের পুরস্কৃত করা হয়েছে। তাদের এই গবেষণা দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কেমন করে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয় সেই কৌশল উদ্ঘাটন করেছে, যার কারণে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য বোঝার নতুন পথ উন্মোচন হলো। এর ফলে ক্যান্সার ও অটো ইমিউন রোগের চিকিৎসায় সম্ভাবনার নতুন দ্বার খুলেছে। পুরস্কারপ্রাপ্তরা প্রায় $1,20,00,000 অর্থমূল্য এবং একটি স্বর্ণপদক পাবেন। আগামী 10 ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের রাজা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন। আগামীকাল গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পূর্ণ হতে চলেছে। এর আগে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি প্রস্তাবের ওপর মিশরে আজ হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষভাবে আলোচনা হতে পারে। তবে এর মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সবশেষ অন্তত 24 ফিলিস্তিনি নিহতের খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। নিহতদের মধ্যে ত্রাণ প্রত্যাশী অনেকে রয়েছেন। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় শুরু হয় টানা হামলা। এই 2 বছরে জায়নবাদীদের বোমায় প্রাণ হারান 66,000-এরও বেশি ফিলিস্তিনি। এমন অবস্থায় মিশরে অবস্থানরত হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী 3টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন 23 জন পরিচালক। ক্যাটাগরি 1 জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন 10 জন। ক্যাটাগরি 2 ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন 12 জন। আর ক্যাটাগরি 3 অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন 1 জন। ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হয়েছেন এম ইসহাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। আর এই পরিচালনা পরিষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও 2 জন সহ সভাপতি। এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকায় এসেছেন হামজা চৌধুরী। হামজাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাফুফে কর্তারা। 9 অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডে হংকং চায়না জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শেষ করে পরের দিনই হংকং চায়নার উদ্দেশ্যে রওনা দেবেন অ্যাওয়ে ম্যাচের জন্য। এর আগে বাংলাদেশের জার্সিতে 3 ম্যাচ খেলেছেন হামজা। 9 অক্টোবর বাংলাদেশ জার্সিতে 4র্থ ম্যাচ খেলবেন তিনি। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশে দ্রুত, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত, জানালেন বিক্রম মিশ্রি। রোগ প্রতিরোধ ব্যবস্থায় অবদানের জন্য চিকিৎসায় নোবেল পেয়েছেন 3 বিজ্ঞানী। বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ শেষ, ফলাফল পাওয়া গেছে, 23 জন পরিচালক নির্বাচিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।